নমস্কার। সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আজকের বিশেষ আলোচনা সভা। আজকে আমাদের সাথে আছেন প্রফেসর বঙ্কিমচন্দ্র মন্ডল, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। আজকের টপিক হচ্ছে সোশ্যাল ফিলোসফি অফ ডক্টর বি আর আম্বেদকর অ্যান্ড ইটস রিলেভেন্স ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। আমি অধ্যাপক বঙ্কিমচন্দ্র মন্ডলকে অনুরোধ করব যে আজকে আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। আমি প্রথমে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে যারা কর্মকর্তা যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, বিশেষ করে প্রকাশ চক্রবর্তী বন্ধু, তাকে ধন্যবাদ জানাবো আজকের এই বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়টা প্রকাশ আগেই বলে দিয়েছেন, আমি আর নতুন করে সেটায় যাচ্ছি না। আমি সরাসরি আমার আলোচনায় চলে যাব। বিশেষ করে আজকের 134তম জন্মবার্ষিকীতে বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনারা সকলে জানেন যে বাবা সাহেব আম্বেদকর একজন মাল্টিফেসেটেড পার্সোনালিটি ছিলেন, একটা বহুমুখী বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি শুধুমাত্র নির্যাতিত নিপীড়িত মানুষের রক্ষাকর্তা বা স্যাভিয়ার শুধু ছিলেন না, তিনি একই সঙ্গে একজন বড় সমাজ সংস্কারক, তিনি একজন পপুলার পলিটিক্যাল লিডার, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন আইনবিদ, তিনি একজন খ্যাতনামা গবেষক পণ্ডিত, তিনি একজন উদারবাদী, জেনুইন অর্থে উদারবাদী মানুষ ছিলেন এবং মানবতাবাদী মানুষ। এখন আমাদের দেশের স্বাধীন ভারতবর্ষের রূপরেখা কি হবে সেটা নিয়ে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার যে মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছে এই যে সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষ যারা, তাদের সমস্ত ধরনের নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি, সমস্ত ধরনের স্লেভারি থেকে মুক্তি, অজ্ঞতা থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি তিনি করেছেন। এবং এই কাজটা করতে যেয়ে তিনি অ্যাকচুয়ালি তার যে দর্শন সেটাকে তিনি অ্যাকশনে নিয়ে যেতে চেয়েছিলেন, কাজে পরিণত করতে চেয়েছিলেন একটা নতুন সমাজ গড়ার জন্য। তার যে দর্শন, তার যে ভাবনা চিন্তা, সেটা প্রকৃতপক্ষে আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাসের একটা গভীর বিশ্লেষণের ফলে তিনি যে ভাবনা চিন্তা প্রকাশ করেছেন সেটা একেবারেই তার নিজস্ব ভাবনা চিন্তা। তার মনে হয়েছিল যে আমাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক ইতিহাস, সেই সামাজিক ইতিহাসের মূল লক্ষ্যটাই হচ্ছে আর কিছু না, সেটা হলো যে উচ্চবর্ণের মানুষকে গ্লোরিফাই করা এবং নিম্নবর্গের মানুষকে ডিগ্রেড করা। এটা তার নিজের মনে হয়েছে। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া ইজ পিকুলিয়ার ইন ইজ সোসাইটাল স্ট্রাকচার। সামাজিক দিক থেকে, সামাজিক কাঠামোর দিক থেকে ভারত একটা আনপ্যারালাল বলা চলে, অনন্য প্রকৃতির। কারণ এখানে প্রত্যেকটা মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ব্যক্তিগত জীবনে জাতপাত একটা ডিসাইসিভ রোল প্লে করে। জাতপাতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেটা স্বাধীনতার 68 বছর, 78 বছর পরেও সেটাকে আমরা অস্বীকার করতে পারছি না। আসলে
এই জাতপাত ভিত্তিক হিন্দু সমাজে জাতপাতের কারণেই একটা বড় অংশের মানুষকে সাব হিউম্যান বিং বা লেসার হিউম্যান বিং বা নন হিউম্যান বিং হিসাবে ট্রিট করা হয়, দেখা হয়। অর্থাৎ তাদেরকে মানুষ হিসেবেই দেখা হয় না, মনুষ্যতর জীব হিসেবে দেখা হয়। একটা প্রকৃতির যে কোনো জীবজন্তু যে কাজগুলো করতে পারে বা যে জায়গায় যেতে পারে, দলিতরা সেখানে যাওয়ার অধিকার নেই, এরকম একটা অবস্থা তৈরি করে রাখা হয়েছে। আসলে এই দলিতদের উপরে, আদিবাসীদের উপরে এমন কিছু অক্ষমতা, ডিসেবিলিটিস চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ডিসেবিলিটিসগুলোর সিভিয়ারিটি, তার তীব্রতাটা এতটাই বেশি যে দলিতরা ফিজিক্যালি, সোশ্যালি তারা অনেকটাই আইসোলেটেড হয়ে গেছে। এখন এই যে যেহেতু দলিতদেরকে মানুষ হিসেবে দেখা হয়, ট্রিট করা হয় না, তাদের উপরে নানা ধরনের সামাজিক অক্ষমতা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এই সামাজিক অক্ষমতার সিভিয়ারিটির কথা আমরা যেটা বলছিলাম, তাতে এটা পরিষ্কার যে দলিতরা ফ্রিলি, আদিবাসীরা ফ্রিলি মুভ করতেও পারে না, তাদের চলাফেরার ক্ষেত্রেও রেস্ট্রিকশন আছে। তারা কার সঙ্গে খাবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে বসবে, এটাও স্বাধীনতা, এই স্বাধীনতাটুকু তাদের নেই। ফলে এমন একটা অবস্থা, আমাদের জাতপাত এবং অস্পৃশ্যতা জানিত এমন একটা কারণে এমন একটা অবস্থা দলিত আদিবাসীদের ক্ষেত্রে করা হয়েছে যে তারা অ্যাকচুয়ালি যে তাদের অধিকারগুলো, তাদের যে মানবিক অধিকারগুলো, সেটাই কোশ্চেনের মুখে, প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে, যে তাদের মানবাধিকারগুলো তেমনভাবে গুরুত্ব দেওয়া হয় না। এখন এটা যদি আমরা দেখি যে আমাদের যে হিন্দু সমাজ, হিন্দু সোশ্যাল অর্ডার, সেখানে কিন্তু ইকুয়ালিটির কোনো স্বীকৃতি নেই। হিন্দু সোশ্যাল অর্ডারে আমরা দেখতে পাচ্ছি, হিন্দু সমাজ ব্যবস্থায়, যে সবকিছু গ্রেডেড ইনইকুয়ালিটি দ্বারা চালিত হয়। ক্রম অসমতার যে ধারণা, সেই ক্রম অসমতার ধারণা দ্বারাই সবকিছু পরিচালিত হচ্ছে। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এই ক্রম অসমতা বা গ্রেডেড ইনইকুয়ালিটি কার্যকর হয় না। এই কারণে আম্বেদকর যে কথাটা খুব জোরের সাথে বলেছিলেন, সেটা হলো এই, যে ইনইকুয়ালিটি ইজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য হিন্দু সোশ্যাল অর্ডার, যে হিন্দু সমাজ ব্যবস্থার যে আত্মা হচ্ছে যে এই অসমতা। এখন আমরা যদি একটু বিষয়টাকে ভাবার চেষ্টা করি, যে আম্বেদকর এই জাতপাত অস্পৃশ্যতার বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন, এবং এই জাতপাতকে আম্বেদকর যে জাতপাত ভিত্তিক এই সমাজকে তিনি ইনহিউম্যান, অমানবিক, আনডেমোক্রেটিক এবং অথরিটেরিয়ান ইনস্টিটিউশন বলে চিহ্নিত করেছেন, এটা অগণতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী একটা প্রতিষ্ঠান বলে চিহ্নিত করেছেন। কারণ হচ্ছে এই যে এই জাতপাতকে কেন্দ্র করে সমাজটা বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে গেছে, বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে, এবং সেই কম্পার্টমেন্টে ভাগ হওয়ার অর্থাৎ মানুষের বিভাজনটা হয়েছে। এই বিভাজনের মূল যে ভিত্তি, সেটা হচ্ছে জন্ম এবং পারিবারিক পেশা। এই জন্ম এবং পারিবারিক পেশাকে কেন্দ্র করে সমাজটা বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে। এই কারণে আম্বেদকর শুধু জাত ব্যবস্থার সমালোচক ছিলেন তাই নয়, এই জাত ব্যবস্থাকে কিভাবে নির্মূল করা যায় সেটা নিয়েই কিন্তু তিনি যথেষ্ট উদ্যোগী ছিলেন। তার মনে হয়েছিল যে জাত ব্যবস্থা হচ্ছে এমন একটা শৃঙ্খল, এমন একটা বোল্ট, যেটাকে যদি সমাজ থেকে এলিমিনেট করা না যায়, সমাজ থেকে যদি বিচ্ছিন্ন করা না যায়, তাহলে কিন্তু সমাজের কোনো সংস্কার করা সম্ভব না। তার মনে হয়েছিল যে
জাতি প্রশ্নের সমাধান ছাড়া যে কোনো পরিবর্তন সেটা দলিতদের অগ্রগতির পক্ষে, উন্নতির পক্ষে খুব সহায়ক নয়, সহায়ক হবে না, এবং সেটা ক্ষণস্থায়ী হবে, স্থায়ী হবে না। এখন এই যে জাতপাত ব্যবস্থা, যেটা কে কেন্দ্র করে সমাজের মানুষে এই বিভাজন, সেই জাত ব্যবস্থা কিভাবে নির্মূল করা যাবে সে সম্পর্কে আম্বেদকর কিছু সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছিলেন। আম্বেদকরের ভাবনা ছিল যে অনেকে আমরা বলে থাকি যে বোধহয় ইন্টারকাস্ট ডাইনিং হলে বা ইন্টারকাস্ট ম্যারেজ হলেই বোধহয় জাতপাত থেকে মুক্ত হওয়া যাবে। আম্বেদকর মনে করতেন যে এই ইন্টারকাস্ট ডাইনিং, অর্থাৎ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা বা এই যে অসবর্ণ বিয়ে, এটা হলেই জাতপাত সমাজ থেকে চলে যাবে, এটা নয়। জাতপাত ব্যবস্থার প্রকৃত সলিউশনটা নির্মূল করার ক্ষেত্রে প্রকৃত সলিউশনটা তিনি একটু ভিন্নভাবে ভেবেছিলেন। সেই বিষয়টা হলো এই যে জাতপাত যাকে ভিত্তি করে আমাদের সমাজে গেড়ে বসেছে, আমাদের সমাজে তার শিকড় বিস্তৃত হয়েছে, সেই ভিত্তিকে যদি উপড়ে ফেলা না যায়, সেই ভিত্তিকে যদি আঘাত করা না যায়, তাহলে সমাজ থেকে প্রকৃত অর্থে জাতপাত, অস্পৃশ্যতা, এই বিষয়গুলো দূর করা যাবে না। এখন এই যে জাতপাতের ভিত্তিটা কি, আম্বেদকর পরিষ্কারভাবে বলছেন আমাদের সমাজ ব্যবস্থায় জাতপাতের মূল ভিত্তি হচ্ছে রিলিজিয়াস টেক্সট। কারণ জাতপাতের শুরুই হয়েছে সেটা কিন্তু ধর্মীয় টেক্সট থেকেই শুরু হয়েছে। আপনারা সকলেই জানেন যে ঋগ্বেদের একেবারেই দশম মণ্ডলে, যে ঋগ্বেদে সবসময় জাতপাতের অস্তিত্ব ছিল তা নয়, কিন্তু ঋগ্বেদেই আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ণ বিভাজনটা তার সূত্রপাত হচ্ছে ঋগ্বেদ থেকেই আর কি। একেবারে শেষের দিকে ঋগ্বেদের শেষ পর্যায়ে আমরা এই ধরনের বিভাজন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটি বর্ণের কথা বলা হচ্ছে সেটা ঋগ্বেদেই দশম মণ্ডলে পুরুষ সূক্তে তার উল্লেখ আছে। সুতরাং জাতপাতের উদ্ভব এটা একেবারে ধর্ম ভিত্তিক। সুতরাং তিনি যেটা চেয়েছিলেন যে এই যে জাতপাতের এই যে ভিত্তি, ধর্মভিত্তিক যে উৎস, সেটাকে যদি আক্রমণ করা না যায়, সেটাকে যদি আঘাত করা না যায়, সেটাকে যদি ধ্বংস করা না যায়, তাহলে কিন্তু জাতপাত সমাজ থেকে অন্তরিত হবে না, জাতপাতকে নির্মূল করা যাবে না। অর্থাৎ জাতপাতের ক্ষেত্রে যে ধর্মীয় বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসের উপর আঘাতটা আনতে হবে। এখন আপনারা জানেন যে মহাত্মা গান্ধী তিনিও কিন্তু অস্পৃশ্যতাকে দূর করতে চেয়েছিলেন এবং দলিতদের হয়ে বেশ কিছু কাজ করেছিলেন, এবং সেটা নিয়ে আম্বেদকরের সঙ্গে গান্ধীর একটা বিরোধের জায়গা ছিল। আমি সেই বিরোধের জায়গাটা এখন আমি আলোচনায় যাচ্ছি। এখন আম্বেদকর জাতপাত নির্মূলকরণের ক্ষেত্রে তিনি একেবারে স্পষ্ট আহ্বান জানিয়েছিলেন যে এমন জাতপাতকে নির্মূল করে এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে যে সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হবে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী ভিত্তিক একটা সমাজ তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। এই যে তিনটি ধারণা, স্বাধীনতা, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই তিনটিকে তিনি একেবারেই পরস্পর সম্পর্কিত একটা বিষয় বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন এই তিনটিকে কোনোটাকে একটা থেকে আলাদা করা যায় না। যদি আলাদা করা হয়, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি থেকে যদি কোনোটাকে আলাদা করা হয়, তাহলে গণতন্ত্রের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই ব্যাহত হয়। এখন আমরা যদি দেখি আর কি, আম্বেদকর তার যে সামাজিক রাজনৈতিক যে ধারণা, সেখানে গণতন্ত্রের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আর আম্বেদকর অ্যাকচুয়ালি বলা চলে যে গণতন্ত্রের উপরে তার একটা গভীর বিশ্বাস ছিল, এবং সেই বিশ্বাস থেকেই তিনি গণতন্ত্রকে দুটো দিক থেকে দেখেছিলেন।
তার একটা হচ্ছে ডেমোক্রেসি অ্যাজ অ্যান ইনস্টিটিউশনাল স্ট্রাকচার অফ পাওয়ার, একটা ক্ষমতা কেন্দ্রিক কাঠামো হিসেবে তিনি দেখেছিলেন, প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে তিনি গণতন্ত্রকে দেখেছিলেন। আর একটা হচ্ছে গণতন্ত্র হচ্ছে যে ওয়ে অফ লাইফ, একটা জীবনধারা হিসেবে দেখেছে। তো এই যে গণতন্ত্রের যে দুটো রূপ, আম্বেদকরের কাছে যে ওয়ে অফ লাইফ এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক যে কাঠামো, সেই প্রাতিষ্ঠানিক কাঠামো, গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, তার উপরে কিন্তু বারবার চ্যালেঞ্জ এসছে। আমরা দেখেছি জরুরি অবস্থার সময়ে সেখানে গণতন্ত্রের উপরে একটা আঘাত এসছে, এবং পরবর্তীকালে বিশেষ করে আজকের কেন্দ্রের যে শাসক দল, তারা ক্ষমতায় 2014 সালে ক্ষমতায় আসার পরেই এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের উপরে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হাজির হয়েছে। অর্থাৎ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো অ্যাজ ইট ইজ আছে ঠিকই, কিন্তু তার যে নর্মস অ্যান্ড ভ্যালুস, তার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হাজির হয়েছে। এবং সেইটাকে মাথায় রেখেই যে আমাদের গণতন্ত্র ঠিক কতটা গণতন্ত্র, আমাদের প্রাতিষ্ঠানিক গণতন্ত্র কতটা গণতন্ত্র, সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলেও, আমাদের দেশে এবং আন্তর্জাতিক মহলেও কিন্তু নানান প্রশ্ন আমরা আজকে দেখতে পাচ্ছি। যে কারণে বিভিন্ন গণতন্ত্র মূল্যায়নকারী যে সংস্থাগুলো আছে, তারা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রকে নানানভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে তারা আমাদের দেশের গণতন্ত্র সম্পর্কে তারা খানিকটা মূল্যায়ন করছে। এবং তাতে কেউ কেউ বিষয়টা বলছেন যে আমাদের এখানে একটা হাইব্রিড রেজিম চলছে, অর্থাৎ না ফুললি ডেমোক্রেসি, না ফুললি অটোক্রেসি, এরকম একটা ব্লেন্ডেড ফর্মে চলছে আমাদের। আবার ফ্রিডম হাউস আন্তর্জাতিক সংস্থা, তারা আমাদের গণতন্ত্রকে বলছেন যে এটা আমাদের গণতন্ত্র হচ্ছে একটা ফ্রি, পার্টলি ফ্রি স্টেট, ভারতকে পার্টলি ফ্রি স্টেট বলে চিহ্নিত করছে। আবার ভিডেম, আপনারা নাম শুনেছেন অনেকেই, যে ভিডেম বা ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি, তাদের এটাও একটা আন্তর্জাতিক সংস্থা, তারাও বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে বলছেন যে ভারতবর্ষ ক্রমশ ইলেকট্রাল অটোক্রেসির দিকে যাচ্ছে। এই ইলেকট্রাল অটোক্রেসিটা বিষয়টা হচ্ছে এইরকম যে আসলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা, বা আমরা যদি একটু অন্যভাবে বা বিষয়টাকে ভাবি আর কি, যে মানুষ যেহেতু কোন রাজনৈতিক দলকে ভোট দিয়েছে, সুতরাং তাদের সব কাজই হচ্ছে জাস্টিফাইড। ব্যাপারটা এরকম জায়গাতে, যেটা ভয়ঙ্কর একটা টেন্ডেন্সি, সেটা আমরা কেন্দ্রের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, সেটা রাজ্যের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যে বাবা যাই করি না কেন মানুষ আমাদের সমর্থন করেছে, ফলে ও সবটাই জাস্টিফাইড। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা গণতন্ত্রের পক্ষে। আবার কেউ কেউ আমাদের গণতন্ত্রকে ফ্রড ডেমোক্রেসি বলছে, একটা প্রতারণাপূর্ণ একটা গণতন্ত্র বলে চিহ্নিত করছে। আবার কেউ কেউ আরেকটু এগিয়ে যেটা বলছেন যে যেন একটা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চলছে। আসলে আমাদের যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, যে অধিকারগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আম্বেদকর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আজকের সত্যি আমাদের কতটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে, সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। যারাই সরকার বিরোধী কথা বলার চেষ্টা করছে, সরকারের নীতির সমালোচনা করছে, সে সাংবাদিক হোক, সে একাডেমিশিয়ান হোক, সে ছাত্র হোক, সে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হোক, তাদেরকেই কিন্তু নানাভাবে নানা নামে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ কোথাও বলা হচ্ছে দেশদ্রোহী, কখনো বলা হচ্ছে যে টুকরে টুকরে গ্যাং, কখনো বলা হচ্ছে যে দেশ বিরোধী, এইরকম আরবান নকশাল, এরকম নানাভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। এবং
ইউএপিএ আইন যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে সত্যি গণতন্ত্র, আমাদের গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র যেভাবে আমরা ভেবেছিলাম, আম্বেদকর যেভাবে ভেবেছিলেন, সেটা বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এই যে ওয়ে অফ ডেমোক্রেসি, আজকের স্বাধীনতার ৭৮ বছর পরে আমরা কি সত্যি গণতন্ত্রকে আমরা জীবনধারা হিসেবে গড়ে তুলতে পেরেছি? যদি সব সেটা করতে পারতাম, তাহলে কিন্তু আজকের এই যে এত জটিলতা আমাদের সমাজের মধ্যেকার, এত যে বিভেদ, এত যে বৈষম্য, তাহলে হয়তো তা থেকে মুক্ত হওয়া যেত। যে ওয়ে অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে যদি আমরা একটা জীবনধারা হিসেবে, গণতন্ত্র মানে হচ্ছে যে যেখানে এই লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এইটাকে মূল নীতি হিসেবে গ্রহণ করা হবে, সেটাই হচ্ছে ওয়ে অফ ডেমোক্রেসি। কিন্তু আমাদের দেশে আমরা আজও দেখতে পাই যে সত্যি সেই অর্থে আমরা গণতন্ত্রকে এখনো ওয়ে অফ ডেমোক্রেসি, ওয়ে অফ লাইফ হিসেবে নিতে পারি। আম্বেদকর বলছেন যে পলিটিক্যাল ডেমোক্রেসি কখনোই সাকসেসফুল হতে পারে না উইদাউট সোশ্যাল ডেমোক্রেসি। যে সোশ্যাল ডেমোক্রেসি ছাড়া পলিটিক্যাল ডেমোক্রেসি, রাজনৈতিক ডেমোক্রেসি সাকসেসফুল হতে পারে না, এমনকি টিকে থাকাটাও সমস্যা। এবং যদি 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 সামাজিক রাজনৈতিক গণতন্ত্রের সামাজিক ভিত্তি যদি প্রসারিত না হয়, যদি সেই রকম একটা সম্পর্ক তৈরি না হয়, তাহলে সেখানে নিম্নবর্গের মানুষ যারা, তারা তাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে কার্যকর করতে পারবে না। সুতরাং এমন একটা সমাজ তৈরি করতে হবে, যে সমাজ, এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যে ব্যবস্থাটা, যে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যে ব্যবস্থার মূল ভিত্তি হবে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আপনারা জানেন যে আম্বেদকর অ্যাকচুয়ালি সংবিধানটাকে একটা সমাজ পরিবর্তনের দলিল হিসেবে দেখেছেন। যখন তিনি সংবিধান সভায় ড্রাফটিং কমিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন, তখন কিভাবে এই লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই যে মূল্যবোধ, কিভাবে সংবিধানে ইনকর্পোরেট করা যাবে, সেটা নিয়ে তিনি তার সমস্ত ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকে কাজে লাগিয়েছেন। এবং আমরা যদি একটু সংবিধানের দিকে তাকাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে সত্যি আম্বেদকর যদি সংবিধান সভার বিশেষ করে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত না হতেন, তাহলে যে সংবিধানটা আজকের আমরা পেয়েছি, হয়তো সেই সংবিধানটা সেইভাবে তৈরি হতো না। কারণ যে আপনারা যদি একটু লক্ষ্য রাখেন, যে আম্বেদকর যখন বারবার 40-এর দশকে বা 30-এর দশকের শেষ দিকে যখন বারবার ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যে চার্টার অফ ডিমান্ড প্লেস করছে, সেই চার্টার অফ ডিমান্ডে যে দাবি দেওয়াগুলো ছিল, যে বিষয়গুলো রাখা হয়েছে, হুবহু যেন আমাদের সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের যে 3য় অধ্যায়ে যে মৌলিক অধিকার এবং 4র্থ অধ্যায়ে যে নির্দেশমূলক নীতির কথা বলা হচ্ছে, সেখানে যেন সেইগুলোই যেন হুবহু যেন সংবিধানে ইনকর্পোরেটেড হয়েছে। ফলে এই কারণেই হয়তো বলা হয় যে চিফ আর্কিটেক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আম্বেদকরকে এইভাবেই হয়তো দেখা হয়। আর আপনারা যদি একটু যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিবেটগুলো যদি দেখেন, তাহলেও দেখতে পারবেন যে আম্বেদকর একটা ড্রাফটিং কমিটির অনেকগুলো মেম্বার ছিলেন, 7 জন মেম্বার ছিলেন ঠিকই, যদিও তার মধ্যে একজন মারা গেছিলেন এবং 2 জন নর্থ ইস্ট মানুষ ছিলেন যারা সবসময় মিটিংয়ে অংশগ্রহণ নিতে পারতেন না। যে কিভাবে মূলত আম্বেদকরের প্রচেষ্টায় কিভাবে এই সংবিধানটা এসছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। আর ডিবেটে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছেন আলটিমেটলি আম্বেদকর। এই জায়গাটা যে কতটা
গ্রিপে থাকলে এইরকম বিভিন্ন প্রশ্নের উত্তর তাকে দিতে হচ্ছে এবং তিনি দিচ্ছেন। ফলে আম্বেদকরের এই সংবিধান রচনা করা, যেটাকে তিনি একটা আর্থসামাজিক পরিবর্তনের দলিল হিসেবে দেখেছিলেন, সেই দলিলটা তৈরি করার ক্ষেত্রে তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন আজকের যদি আমরা একটু ভাবি যে আম্বেদকর যে সমাজে স্বপ্ন দেখেছিলেন, তার যে ন্যায়ভিত্তিক সমাজ, যার মূল ভিত্তি লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, সত্যি কি সেই সমাজটা স্বাধীনতার ৭৮ বছর ৭৯ বছর পরেও আমরা কি সেই জায়গাতে পৌঁছাতে পেরেছি? পারলাম আমরা? আমরা কি সত্যি সব অংশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি? যে বিষয়টা দায়িত্ব ছিল রাষ্ট্রের, রাষ্ট্র কি সত্যি সেই দায়িত্ব পালন করতে পেরেছে এই এত বছরে? এখানে পরিষ্কার উত্তর যে না, রাষ্ট্র কিন্তু পদে পদে কিন্তু ব্যর্থ হয়েছে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার কথা আমাদের প্রিএমবিলে বলা হচ্ছে, সেই ন্যায় কিন্তু আজও প্রতিষ্ঠা করা যায়নি। আমরা যদি একটু তথ্য পরিসংখ্যানের মধ্যে আসার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সত্যি কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আজকের বাস্তবতাটা এখনো আজকের বাস্তবতাটা কোথায়। তো আমরা যেটা বলবো যে আম্বেদকর একটা শোষণ, নিপীড়ন, নির্যাতন বিহীন একটা সমাজ, জাতপাতবিহীন, অস্পৃশ্যতা মুক্ত একটা সমাজের কথা বলেছে এবং সংবিধানে ১৭ নম্বর ধারায় পরিষ্কারভাবে বলা ছিল যে আনটাচেবিলিটিকে দূর করতে হবে এবং এই আনটাচেবিলিটি জনিত যে কোনো আচার আচরণকে বেআইনি ঘোষণা করা হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরে অনেকগুলো আইনও হয়েছে, বিশেষ আইন, দলিতদের অধিকার, আদিবাসীদের অধিকার, প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করার জন্য অনেকগুলো আইন হয়েছে, স্পেশাল আইনও হয়েছে। কিন্তু সত্যি কি আমরা আজ এই অস্পৃশ্যতা মুক্ত, জাতপাত মুক্ত সমাজ এবং নির্যাতন, নিপীড়ন বিহীন একটা সমাজ আমরা তৈরি করতে পেরেছি? পারি। অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সত্যি তো শহরে অঞ্চলে জাতপাতের সেই প্রভাবটা তো ঠিকভাবে নেই, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সরকারি পরিসংখ্যান বলছে যে আজও কিন্তু এই জাতপাত ভিত্তিক যে নিপীড়ন, যে নির্যাতন, সেটা প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটছে। শুধু তাই না, সেটা ক্রমশ বাড়ছে। যেটা অ্যালার্মিং বিষয়টা হচ্ছে সেটা ক্রমশ বাড়ছে। যে হিনাস ক্রাইম যেগুলোকে আমরা বলি, যেমন মার্ডার, যেমন অ্যাবডাকশন, যেমন আর্সন, যেমন রেপ বা গ্যাংরেপ, এই যে মারাত্মক অপরাধজনিত কাজকর্মগুলো, সেটা প্রতিদিন ঘটছে। শুধু তাই না, প্রতিদিন এটা কিন্তু বাড়ছে। বিশেষ করে আমরা যদি ভাবি আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ লিবারাল ইকোনমি ইন দ্য 90s, আর্লি 90s, এই বিষয়টা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সমাজটা তো এই সময়ে এই নির্যাতন, জাতিভিত্তিক যে নির্যাতন, নিপীড়ন, এটা তো বাড়ার কথা ছিল না। কিন্তু আমি এখানে ছোট্ট একটা পরিসংখ্যান যদি একটু ধরি, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এনসিআরবি রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, যে হোম ডিপার্টমেন্ট থেকে বের করা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট বের করে, সেই রিপোর্টে আজকের বাস্তবতাটা, অস্পৃশ্যতাজনিত যে হিংসা, যে নিপীড়ন, সেটার খানিকটা বাস্তবতা ধরা পড়ছে যে, এবং সেটা যে ক্রমবর্ধমান, সেটা আমি জাস্ট সংখ্যাটা একটু বলবো, আমি ডিটেলটায় আমি যাচ্ছি না। যেমন একেবারেই যদি 2010-এর আগে যদি আপনারা দেখেন, তাহলে গড়ে মোটামুটিভাবে 29,000-এর মতো এই ধরনের ঘটনা ঘটতো বছরে। সেটা 2000 সালের পর আর কি,
ওই 2005 থেকে 10 সেটা বেড়ে সেটা খানিকটা ওই 30-33 হাজার মতো ওঠে। আজকের আমরা যদি একটু দেখি যে 2015 সালে এই ধরনের মারাত্মক অপরাধের ঘটনা ঘটেছিল 38,370 2017 সালে সেটা বেড়ে দাঁড়ালো 42,203। 2020 সালে সেটা দাঁড়ালো 50,900। 2022 সালে সেটা দাঁড়িয়েছে 57,582। অর্থাৎ আমি এইটা যে বাড়ছে এইটা বোঝার জন্য আমি এই পরিসংখ্যানটা একটু সবগুলো ইয়ার না দিয়ে সব বছরে এরকম ভাবে বেড়েছে, তাও আমি একটু গ্যাপে গ্যাপে আমি তথ্যটা উল্লেখ করলাম। এবং এটাও মাথা রাখতে হবে কিন্তু যে যে সমস্ত কেসগুলো নথিভুক্ত হয়েছে পুলিশের খাতায়, সেই নথিভুক্ত কেসগুলোর সংখ্যা হচ্ছে এই, আর যে কেসগুলো নথিভুক্ত হয়নি সেই কেসটা যদি ধরা হয় তাহলে সংখ্যাটা সেটা কিন্তু অনেকটা বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটা কয়েক গুণ বাড়তে পারে। কারণ হচ্ছে এই যে আমরা যদি ধরি আর সাপোজ রেপ বা গ্যাং রেপের মতো ঘটনা, এর মতো হিনাস ক্রাইম তো হতে পারে না। তো সেখানে এই এনসিআরবি রিপোর্ট বলছে 30% case rape cases were dismissed by police himself. তারা রেকর্ড নথিভুক্ত করে না, অর্থাৎ এফআইআর করতে চায় না। আপনারা আমাদের দেশে, আমাদের রাজ্যের, দেশের সর্বত্রই আপনারা সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি কোথায় আছে এইরকম ক্রাইমগুলো, সেগুলো রেকর্ডেড হচ্ছে না, পুলিশ নিচ্ছে না, রেকর্ড নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই সমস্ত দলিত আদিবাসীদের উপরে যে অপরাধগুলো হয় সেই অপরাধগুলো কিন্তু নথিভুক্ত হওয়ার কথা হচ্ছে যে প্রিভেনশন অফ অ্যাট্রসিটি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্ট, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ এই অ্যাক্ট অনুযায়ী সেটা কিন্তু নথিভুক্ত করে না। মূলত এতদিন আইপিসি আন্ডারে পুলিশ নথিভুক্ত করত, এখন আইনটা একটু চেঞ্জ হয়েছে, সেই আইনেই এখন নথিভুক্ত হয়। কিন্তু এই যে প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্ট 1989 সেই আইনে নথিভুক্ত হওয়াটা কিন্তু সেইভাবে হচ্ছে না, খুব সামান্য সংখ্যক কেস ওখানে নথিভুক্ত হচ্ছে। কেন হচ্ছে না তার পেছনে অনেকগুলো কারণ আছে, আমি সেই তথ্যে আমি আর এখন যাচ্ছি না। যে কথাটা বলছিলাম যে এটা বাড়ছে, আজকে আমরা যদি দেখি যে এই এনসিআরবি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন বলা চলে গড়ে অন অ্যান অ্যাভারেজ 3 জন দলিত খুন হচ্ছে, 3 জন দলিত প্রতিদিন 3 জন দলিত কিডন্যাপ হচ্ছে, আর প্রতিদিন প্রায় 12 জন দলিত মহিলা তারা রেপ বা গ্যাং রেপের শিকার হচ্ছে। কোথায় আছি আমরা? শাস্তি হচ্ছে কি? এইরকম হিনাস ক্রাইম করার পরও কি সত্যি যারা অপরাধী তাদের কি শাস্তি হচ্ছে? তাদের কিন্তু শাস্তি হচ্ছে না। এনসিআরবি রিপোর্ট বলছে যে 25 to 27% কেসে অপরাধী শাস্তি হচ্ছে, অনলি 25 থেকে 27% কেসে অপরাধী শাস্তি হচ্ছে। অর্থাৎ কনভিকশন রেট is very low, but acquittal rate is very high. ফলে সত্যি এই ধরনের হিনাস ক্রাইম বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিন আপনারা খবরের কাগজে দেখতে পাচ্ছেন যে কিভাবে আক্রমণের ঘটনাগুলো ঘটছে। ফলে আম্বেদকর এই যে জাতপাত ভিত্তিক, অস্পৃশ্যতা ভিত্তিক যে শোষণ, নিপীড়ন, হিংসা দূর করার যে চেষ্টা আজীবন করে গেছেন, আজও কিন্তু সেটা থেকে আমরা মুক্ত হতে পারিনি। আপনারা জানেন যে আম্বেদকরের যে সামাজিক দর্শন, সোশ্যাল ফিলসফি, তার একটা বড় দিক হচ্ছে শিক্ষা। আসলে দলিত, আদিবাসী বা প্রান্তিক মানুষ যারা, অন্যান্য প্রান্তিক মানুষ যারা, তারা আজকে যেসব প্রবলেমের মুখোমুখি, তারা যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি,
সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গেলে এডুকেশনটা খুবই দরকার। এডুকেশন ছাড়া এই চ্যালেঞ্জের মোকাবেলা করা যা সম্ভব না। কিন্তু আজকের যদি আমরা দেখি তো হিস্টোরিক্যালি কিন্তু ঐতিহাসিকভাবে সমাজের একটা বড় অংশের মানুষকে কিন্তু শিক্ষাগত দিক থেকে পেছিয়ে রাখা হয়েছে। সেটা দলিত, আদিবাসী, ইভেন মহিলা, তাদেরও কিন্তু শিক্ষার অধিকার ছিল না। অতীতে এনশিয়েন্ট ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়ার দিকে যদি তাকাই তাহলে দেখব যে সত্যি তাদের কোনো শিক্ষার অধিকার ছিল না। এবং শিক্ষার তখনকার শিক্ষা বলতে যে শিক্ষা বোঝা হতো সেটা হচ্ছে বেদ অধ্যয়ন করা, সেই বেদ চর্চা করা। সেই বেদ চর্চা করা বা শোনার অধিকার দলিতদেরও ছিল না, মহিলাদেরও ছিল না। ফলে আপনারা জানেন, এবং সেটা কি শাস্তি সেটাও আপনাদের সকলের জানা। তো এই শিক্ষা সম্পর্কে আম্বেদকরের ভাবনা চিন্তা ছিল যে এডুকেশন, তিনি পরিষ্কারভাবে যে বিষয়টার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে এই যে এডুকেশন ইজ is the birthright of every individual. যে education is not only the birthright of every human being but also a weapon of social change. আম্বেদকর যে শুধু বার্থরাইট বলে উল্লেখ করেছেন তাই নয়, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা বড় হাতিয়ার। এই কারণেই যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের যে কথা সংবিধান সভায় গৃহীত হয়েছিল তার মধ্যে শিক্ষা ছিল অন্যতম। আম্বেদকর এটা বুঝেছিলেন যে শিক্ষাক্ষেত্রে যদি এইরকম একটা প্রোটেক্টিভ মেজার যদি না নেওয়া হয় তাহলে এই অংশের মানুষ কখনোই শিক্ষার সুযোগ পাবে না, শিক্ষার আঙিনায় পৌঁছতে পারবে না। আজকের এটা ঠিক, এই বিভিন্ন ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশনের ফলে শিক্ষাক্ষেত্রে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শিক্ষায় শুধু নম নথিভুক্ত করলেই তো সেই শিক্ষা শিক্ষা নয়। আসলে এদের মধ্যে এই নিম্নবর্গের মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে ড্রপ আউট রেটটা অনেকটা হাই। ফলে স্বাধীনতা ৭৮ বছর পরেও অনেকটাই পেছিয়ে আছে, এখনো অনেকটাই পেছিয়ে আছে সারা ভারতের নিরিখে বা আদার নন্দলিত সেকশনের নিরিখে যদি বলা হয় তাহলে অনেকটাই পেছিয়ে আছে। আর আজকে শিক্ষাক্ষেত্রে যে ধরনের আমরা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রাইভেটাইজেশন, শিক্ষাক্ষেত্রে যে প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর যেভাবে প্রভাব বাড়ছে সেটা আপনারা সকলেই জানেন, যে একেবারে গ্রাম স্তর থেকে শুরু করে শহর তো বটেই, সর্বত্রই যেন প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনের একটা মাশরুম গ্রোথ হয়েছে। যত্রতত্র প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউশন তৈরি হয়েছে এবং এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যা ক্রাইটেরিয়া নির্দিষ্ট করা হয়েছে তাতে বেশিরভাগ দলিত পরিবারের পক্ষে সেটা অ্যাফোর্ড করা বা সেই যে ধরনের ভর্তি প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা খুব কঠিন। এমনকি শিক্ষাক্ষেত্রে যেভাবে ব্যয় বরাদ্দ কমানো হচ্ছে, যে ফান্ড অ্যালোকেশনটা কমছে, তাতে উচ্চশিক্ষাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকের দিনে আপনারা জানেন যে প্রাইভেটাইজেশন যেভাবে বাড়ছে, বিশেষ করে আজকের যে জব ফ্রেন্ডলি কোর্স, যে মার্কেট ফ্রেন্ডলি যে কোর্সগুলো আছে, সেই সমস্ত স্পেশালাইজ বা সুপার স্পেশালাইজ যে কোর্স, সেই সমস্ত কোর্সে এই দলিত আদিবাসীদের উপস্থিতি খুবই কম। কারণ এই সমস্ত কোর্সে ভর্তি হতে গেলে মেধাটাই যথেষ্ট না, বা বলবো যে মেধাটা ফ্যাক্টর নয়, সেখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে অর্থ, ক্যাপিটেশন ফি, যেটা আমরা সবাই যে নামে পরিচিত আর কি। বেশিরভাগ ক্যাপিটেশন ফিটা আর কিছুই না, আলটিমেটলি একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, যেটা সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব। যে কারণে আপনারা এটাও দেখবেন যে আজকের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে এই যে প্রিমিয়ার ইনস্টিটিউশন, সেটা আইআইটি হতে পারে, আইআইএম হতে পারে, আইজার হতে পারে, নিট হতে পারে, সর্বত্রই খরচ কিন্তু ব্যাপক বেড়ে গেছে। এবং আইআইটির মতো জায়গা, আইআইএম এর মতো জায়গাতেও এখন ড্রপ আউট লক্ষ্য করা যাচ্ছে
অনেক চেষ্টার পরে যখন আইআইটিতে চান্স পাচ্ছে, তারপরেও সেখানে টিকে থাকতে পারছে না, কারণ সেই খরচটাও কম না, 8 থেকে 10 লাখ টাকার নিচে নয়। এমনকি আইআইএম এ 15 থেকে 17 লক্ষ টাকার মতন খরচ হয়, সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি। আপনারা ভাবুন তো, যে শিক্ষা যেভাবে কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশনটা হয়েছে, শিক্ষাক্ষেত্রে যেভাবে বাণিজ্যিকীকরণের ঘটনা ঘটেছে, তাতে আজকের মেডিকেল, যে কোনো প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে গেলে কত টাকা লাগছে, কোথাও 1 কোটি, কোথাও 1.5 কোটি, কোথাও 2 কোটি টাকার মতো খরচ একটা কোর্স কমপ্লিট করতে গেলে। এটা সত্যি শুধু দলিত আদিবাসী কেন, যে কোনো গরিব মানুষের পক্ষে, এমনকি মধ্যবিত্ত মানুষের পক্ষেও কি সত্যি এত টাকা প্রোভাইড করা সম্ভব? সম্ভব। আলটিমেটলি শিক্ষা আজকের দিনে হচ্ছে যে একটা প্রফিটেবল ইন্ডাস্ট্রি, প্রফিট মেকিং ইন্ডাস্ট্রি। সেই কারণে এই যে কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন ইজ নট এ মিয়ার রেটরিক, টুডে ইট ইজ এ বিগ রিয়ালিটি। ফলে এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে কিন্তু দলিতদের এই উচ্চশিক্ষার সুযোগ, এই আদিবাসীদের উচ্চশিক্ষার সুযোগ, জব ফ্রেন্ডলি কোর্সে মানে লেখাপড়ার সুযোগ আরো সংকুচিত হবে। তার মধ্যে আবার আপনারা জানেন যে এই যে জাতীয় শিক্ষানীতি 2020 যেটা নিয়ে আসা হয়েছে, তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে আম্বেদকরের যে শিক্ষা ভাবনা, যে পাবলিক ফান্ডেড এডুকেশনের ধারণা, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের ধারণা, তার এই যে সায়েন্টিফিক অ্যান্ড সেকুলার এডুকেশনের ধারণা এবং ইনক্লুসিভ এডুকেশনের যে ধারণা, সেটা কিন্তু আজকের বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এই নিউ এডুকেশন পলিসি। আপনারা সকলেই অনুভব করতে পারছেন যে জায়গায় আমরা পৌঁছে গেছি, সেটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন জায়গা। যদি এই শিক্ষানীতি চলতে থাকে, তাহলে আগামী দিনে শুধু দলিত প্রান্তিক মানুষ নয়, সমস্ত অংশের গরিব মানুষের শিক্ষার সুযোগ সংকুচিত হবে। আমরা শিক্ষার সঙ্গে চাকরির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আমাদের মতো সমাজ ব্যবস্থায় যদি শিক্ষা আনতে যদি চাকরি না পায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায়, তাহলে সেই শিক্ষা মিনিংলেস হয়ে যায়, এবং তাই হচ্ছে আমাদের। আমরা যদি এই যে আমরা যেটা বলছিলাম যে 90s-এ যে নিউ লিবারাল ইকোনমি আসার পর থেকে, মার্কেট ইকোনমি আসার পর থেকে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত চাকরি দেওয়ার যে ক্ষেত্রগুলো ছিল, সেটা ব্যাংক হতে পারে, সে বিমা হতে পারে, সেটা পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ হতে পারে, সেটা রেল হতে পারে, যেখানে বড় বড় চাকরির ক্ষেত্রগুলো ছিল, সেইগুলো আজকের কি সত্যি চাকরি দেওয়ার ক্ষেত্র আছে? সব জায়গায় ব্যান করে রাখা হয়েছে। এই মুহূর্তে সারা দেশে যেখানে এত বেকারিত্ব রয়েছে, সেখানে সারা দেশে প্রায় 60 লক্ষ 60 লক্ষ পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে 60 লক্ষ পোস্ট ভ্যাকেন্ট। কেন সরকার এই পোস্টগুলো ফিল আপ করবে না? যদি এই পোস্টগুলো ফিল আপ করতে সরকার করতো, তাহলে বেকারত্ব তো খানিকটা কমানো যেত, কিন্তু না, সরকার সে পথে নেই। সরকার এখন কি ভাবছে যে চাকরি দেওয়ার, এই কর্মসংস্থানের ব্যবস্থা যে সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব থেকে সরকার হাত গুটিয়ে নিয়েছে। সরকার এখন মনে করছে যে প্রত্যেকে সেলফ এমপ্লয়েড হোক, এটাই হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। আর এখন যেটুকু নিয়োগ এই সরকারি ক্ষেত্র বা সরকার পরিচিত ক্ষেত্রগুলোতে নিয়োগ হচ্ছে, সেই নিয়োগ সবটাই হচ্ছে যে অ্যাডহক বা কন্ট্রাকচুয়াল, যেখানে রিজার্ভেশন পলিসি মানার কোনো জায়গা নেই। ফলে এই ব্যবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রান্তিক মানুষগুলো। আপনারা জানেন যে স্বাধীনতার 78 বছর ধরে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তিলে তিলে যে বিগ ইন্ডাস্ট্রিগুলো, বেসিক ইন্ডাস্ট্রি, কি ইন্ডাস্ট্রি যেগুলো তৈরি হয়েছে, আম্বেদকর যে ভাবনা চিন্তা ছিল যে সমস্ত বেসিক ইন্ডাস্ট্রি, সমস্ত কি ইন্ডাস্ট্রিগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, রাষ্ট্র পরিচালনায় হবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? যে আম্বেদকরের এই যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাকে নস্যাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে
সর্বত্রই ইন দ্য নেম অফ ডিসইনভেস্টমেন্ট সমস্ত সরকারি ক্ষেত্র, সরকার পরিচালিত ক্ষেত্র কিন্তু বিলগ্নীকরণের নাম করে সেটা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, অথবা কখনো কোনো পরিকল্পিতভাবে সিক করে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে সিক করা হচ্ছে। আপনারা বিএসএনএল কথা যদি ধরেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সিক করা হয় আর কি। তো এই আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কিন্তু যে আমাদের সমাজের আজকের যে জিনিসটা দরকার ছিল, যেখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপ দরকার ছিল, সেইখান থেকে রাষ্ট্র কিন্তু ক্রমাগত হাত গোটাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে যে সমতার কথা বলা হয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তিনটি ক্ষেত্রেই তো সমতার কথা, সেটাই তো সোশ্যাল জাস্টিস। যে সত্যি অর্থনৈতিক ক্ষেত্রে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, যে স্বাধীনতার সময় যে গরিব মানুষের হাতে যে অর্থ ছিল, যেটুকু সম্পদ ছিল, আজকের কিন্তু সেই সম্পদটুকু তাদের হাতে নেই। অক্সফামের রিপোর্ট বলছে কি যে টপ 1% পিপল, যে উপরতলার 1%, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, সিংহানিয়া, মমতালাল, আদানি, আম্বানি, এইরকম যে 1%, টপ 1%, আমাদের যদি মূল সম্পদ ন্যাশনাল ওয়েলথ, সেই ওয়েলথটাকে আমরা যদি 100 টাকা ধরে দিই, তার 42 টাকা হচ্ছে কন্ট্রোল বাই দিস 1%। আর এটা যদি ধরা হয় যে টপ 10%, তাহলে আমাদের সেই 100 টাকার 78%, 78% হোল্ড করছে এই উপরতলা 10%। আর বাকি 90% পিপলের হাতে কতটুকু? 22 টাকা। 100 টাকার 22 টাকা, বাকি 90%। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেন। আজকে আমাদের যে টোটাল ওয়ার্কিং ফোর্স, তার মাত্র 8% হচ্ছে যে অর্গানাইজ সেক্টরে কাজ করে, বাকি 92% হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে। এবং এই যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, তার আবার 94% ইনকাম অন অ্যান অ্যাভারেজ পার মান্থ ইনকাম বিলো 10,000। তাহলে বুঝতেই পারছেন যে সত্যি কি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে সমস্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে, যেভাবে শিক্ষা কমার্শিয়ালাইজেশন হচ্ছে, তাতে সত্যি এই অংশের মানুষের পক্ষে এই আধুনিক শিক্ষা নেওয়া কি সম্ভব? ফলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার বা সরকার পরিচালিত ক্ষেত্র যেগুলো, সেখানে রাম আম্বেদকরের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি। রাজনৈতিক ক্ষেত্রে সত্যি কি দলিত অংশের মানুষ তারা যথাযথ মর্যাদা তারা পাচ্ছে, বা তারা তাদের ক্ষমতায়ন কি হচ্ছে? একেবারেই না। এটা ঠিক, রিজার্ভেশনের কারণে তাদের প্রতিনিধিত্ব বেড়েছে, অর্থাৎ প্রপোর্শনেটলি তাদের প্রতিনিধিত্ব আছে, সেটা পার্লামেন্ট হোক, সেটা রাজ্য বিধানসভা হোক বা পঞ্চায়েত। কিন্তু ক্ষমতায়নের ইস্যুতে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমরা জানি যে যদি ডিসিশন মেকিং এ যদি না যেতে পারে, তাহলে ঠিক এম্পাওয়ার্ড এটা বলা যায় না, অন্য ক্রাইটেরিয়া যাই থাকুক। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য রাখেন যে আমাদের ক্যাবিনেট, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমরা ভালো করেই জানি যে একমাত্র ডিসিশন মেকার হচ্ছে ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটে কিন্তু দলিতদের প্রতিনিধিত্ব কখনো একজন থাকে, বেশিরভাগ সময় তাও নাও থাকতে পারে। দলিত প্রতিনিধিত্ব করে কোথায়? রাষ্ট্রমন্ত্রী, স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার। ফলে ডিসিশন মেকিং এ তাদের জায়গা। আমার নিজের মনে হয় যে ক্ষমতায়নের প্রশ্নে এই পার্লামেন্ট বা বিধানসভা যাই বলুক না কেন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 73rd বা 74th অ্যামেন্ডমেন্ট। কারণ এইখানে প্রপোর্শনেটলি কিন্তু শুধু রিপ্রেজেন্টেশনের সুযোগ আছে তাই নয়, অফিস বেয়ারার বা
যে পোর্টফোলিও, সেখানেও কিন্তু সমান প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে। এবং আজকের আমরা যদি দেখি যে আমাদের দেশের 30 লক্ষেরও বেশি এই পঞ্চায়েত স্তরে এই ধরনের পোস্ট আছে, প্রতিনিধি আছে, যার মধ্যে 6 লক্ষেরও বেশি শুধু দলিত আছে, প্রায় 3 লক্ষের মতো হচ্ছে যে আদিবাসীরা আছে। ফলে এরা যদি সত্যি এম্পাওয়ার্ড হয়, তাহলেই আলটিমেটলি যে খানিকটা দলিত আদিবাসীরা এম্পাওয়ার্ড এটা বলা সম্ভব। কিন্তু সেখানেও কি সত্যি ডিউলি ইলেক্টেড দলিত রিপ্রেজেন্টেটিভ তারা কি তাদের পাওয়ারটা এক্সাক্ট করতে পারছে, এক্সারসাইজ করতে পারছে? বহু ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত প্রধানের জন্য, সরপঞ্চের জন্য, পঞ্চায়েত প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত যে চেয়ার, সেই চেয়ারটাই হোল্ড করতে পারছে, সেই চেয়ারে বসার অধিকারটাই নেই। তাহলে ভাবুন যে কিভাবে তারা পঞ্চায়েতের স্বাধীনভাবে কাজ করবে। তাদের স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। আর যেখানে যেখানে স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার চেষ্টা করছে যে দলিত প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি, তখনই হচ্ছে যে তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। কারণ আজকের পঞ্চায়েতটা শুধু তো একটা প্রধান পাল্টানোর পথ, একটা ব্যবস্থা নয়। কারণ এই পঞ্চায়েত ব্যবস্থা এটা হচ্ছে একটা ট্রেডিশনাল হেজিমনি এস্টাবলিশ করার একটা জায়গা ছিল। পঞ্চায়েত আধিপত্য প্রতিষ্ঠার একটা ক্ষেত্র ছিল, এটা একটা পাওয়ারের কেন্দ্র ছিল। সেই পাওয়ারটা হাতছাড়া হওয়াটা, এটা সব অংশের মানুষ কিন্তু মেনে নিতে পারছে না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এম্পাওয়ারমেন্টটা কিন্তু সেইভাবে হচ্ছে না। আমরা যদি আমরা একটু ভাবি আর কি, যে দলিতদের এই যে আম্বেদকর যে ভাবনা চিন্তা গুলো প্রকাশ করেছিলেন, যে নতুন সমাজ ব্যবস্থা, যে ন্যায়ভিত্তিক সমাজের ভাবনা চিন্তা তিনি প্রকাশ করেছিলেন, সেটা কিন্তু আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। এবং আজকের দিনে বিশেষ করে যে দলিত রাজনীতি কোথাও যেন একটা বড় ধাক্কা খেয়ে গেছে। কারণ যে কোহেরেন্ট দলিত পলিটিক্স, যে কম্প্রিহেন্সিভ দলিত পলিটিক্স স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে আমরা বা 80-র দশক পর্যন্ত আমরা দেখেছি, সেই রাজনীতি কিন্তু এখন আর নেই। তার একটা বড় পরিবর্তন ঘটে গেছে। আজকের দলিতরা তারা কিন্তু নানাভাবে কোঅ্যাপ্টেড হয়ে যাচ্ছে। বিভিন্ন মেইনস্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো, সেই পার্টিতে তারা কোঅ্যাপ্টেড হয়ে যাচ্ছে। আম্বেদকর যেটা বলেছিলেন, এবং সবচেয়ে মারাত্মক যে জায়গাটা, যে এই রাইট উইং শিফট, এইটা কিন্তু দলিত রাজনীতির পক্ষে একটা বড় বিপদ ডেকে এনেছে। যে আম্বেদকর নিজে যে ভাবনা চিন্তা পোষণ করতেন, সেই জায়গা থেকে দলিতরা কিন্তু অনেকটা সরে গেছে। এবং রাইট উইং রাইটিস্ট ফোর্স, তারাও আম্বেদকরকে নানাভাবে নিজেদের দলে যুক্ত করার, নিজেদের ফোল্ডে নিয়ে যাওয়ার, তাদের আম্বেদকরকে অ্যাপ্রোপ্রিয়েট করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আম্বেদকর নিজে স্পষ্টভাবে যে কথাগুলো বলার চেষ্টা করেছিলেন, যে এই আম্বেদকরের যে দর্শন, তার যে ফিলসফি, তার সঙ্গে রাইটিস্ট পলিটিক্স বা হিন্দুত্ব রাজনীতির একেবারেই কোনো কানেকশন ছিল না। আম্বেদকর বরঞ্চ বলছেন যে হিন্দুত্বের রাজনীতি, এই যে তার যে ধারণা লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির পক্ষে বিপজ্জনক, তাই হিন্দুত্ব পলিটিক্স মাস্ট বি প্রিভেন্টেড। এবং শুধু তাই না, যে তিনি বলছেন যে আমাদের সমাজের দুটো এনিমি, একটা হচ্ছে যে পুঁজিবাদ, আর একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। দিস আর দ্য টু এনিমিজ। এই দুটো শত্রুর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে।
একটার বিরুদ্ধে লড়াই করে আরেকটাকে সমর্থন করলে এই যে দলিত মুক্তির যে আন্দোলন, আর্থসামাজিক পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলন কখনোই সফল হবে না। অর্থাৎ তিনি কাস্ট স্ট্রাগল এবং ক্লাস স্ট্রাগল এই দুটোকেই তিনি একসঙ্গে চালানোর কথা বলছেন। ক্লাস স্ট্রাগলের মাধ্যমে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই, আর কাস্ট স্ট্রাগলের মাধ্যমে যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই, এই দুটো বিরুদ্ধে একসঙ্গে লড়াই। আমরা যদি একটু দেখি যে কেন এটা বলা হচ্ছে, যে শ্রেণীগত দিক থেকে যারাই শোষিত, নিপীড়িত, নিষ্পেষিত, জাতিগত দিক থেকে তারাই সবচেয়ে তো শোষিত নিপীড়িত মানুষ। তাহলে কাস্ট স্ট্রাগল এবং ক্লাস স্ট্রাগল, ক্লাস স্ট্রাগল এবং কাস্ট স্ট্রাগল দুটো তো আলাদা বিষয় নয়, এই দুটো হচ্ছে কোটার্মিনাস একটা বিষয়, পরস্পর সম্পর্কিত বিষয়, এবং এই দুটোর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। এই যে আম্বেদকরের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাকে ডিফাই করে আজকে দলিত লিডাররা, দলিত মধ্যবিত্ত শ্রেণী, দলিত পার্টিগুলো, তারা যেভাবে রাইটিস্ট ফোর্সের সঙ্গে অ্যালায়েন্সে যাচ্ছে, সেটা আলটিমেটলি প্রতিক্রিয়ার শক্তি হাত শক্ত হবে, আর দলিত আন্দোলন, দলিত রাজনীতি দুর্বল হবে। এবং সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনে বড় কোনো দলিত আন্দোলন আপনারা 80 দশকের পর থেকে দেখতে পাবেন না। দুই একটি এক্সেপশনাল ঘটনা ঘটেছে ঠিকই, বিশেষ করে 2017, 18, 19, 20 এই সময়ে, কিন্তু আদারওয়াইজ যদি আপনারা দেখেন যে দলিত রাজনীতিটা এতটাই দুর্বল, এতটাই ফ্র্যাগমেন্টেড, যে সেটা ছোট ছোট পকেটে বিভক্ত হয়ে আছে, কোনো কম্প্রিহেন্সিভ মুভমেন্ট তৈরি হচ্ছে না। ফলে দলিত মুক্তির আন্দোলন বা প্রান্তিক মানুষের আন্দোলনকে যদি সফল করতে হয়, তাহলে অবশ্যই একটা গ্র্যান্ড সলিডারিটি দরকার। তা না হলে দলিত মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সফল হবে না। এবং এই গ্র্যান্ড সলিডারিটি কাদের সঙ্গে হতে পারে? যে দলিত, আদিবাসী, অন্যান্য ওবিসি মানুষ যারা আছে তাদের মধ্যে ঐক্য, আর তার সঙ্গে লেফট ডেমোক্রেটিক ফোর্স, লেফট ডেমোক্রেটিক সেকুলার ফোর্সের সঙ্গে যদি একটা গ্র্যান্ড সলিডারিটি করা যায়, তাহলেই এই শুধু দলিত মুক্তির আন্দোলন সফল হবে তাই নয়, একই সঙ্গে এই যে শ্রমজীবী মানুষ, লক্ষ কোটি যে শ্রমজীবী মানুষ, তাদেরও মুক্তির আন্দোলন সফল হবে। ফলে আজকের আমরা যে কথাটা বলতে চাই, যে যদি যে আম্বেদকরের আজকের আমরা প্রাসঙ্গিকতা আজও সমানভাবে রয়েছে, আমরা যে কথাগুলো বললাম, যে সেই বিষয়গুলো যদি আমাদের নিশ্চিত করতে হয়, তাহলে কিন্তু আম্বেদকরকে অস্বীকার করে যে সেটা করা সম্ভব না। ফলে আজকের স্বাধীনতার 78 বছর পরেও আমরা যেভাবে প্রান্তিক মানুষের উপরে জাতিভিত্তিক যে শোষণ, বঞ্চনা, নিপীড়ন যেটা দেখতে পাচ্ছি, হিংসা যেভাবে বাড়ছে, শিক্ষার উপরে যেভাবে আক্রমণ ঘটছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্র্যাকটিসের উপরে যে ধরনের আক্রমণ ঘটছে, এবং যেভাবে কৃষির উপর আক্রমণ, কৃষি সংকট যেভাবে বাড়ছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের উপরে অ্যাজ এ হোল সংবিধানের উপর আক্রমণ বাড়ছে, তাতে আমাদের মনে হচ্ছে যে যে এই যে আম্বেদকরের যে ভাবনা চিন্তা, তার প্রাসঙ্গিকতা কিন্তু আজও শেষ হয়ে যায়নি, বরঞ্চ এই পরিবর্তিত পরিস্থিতিতে আম্বেদকরের ভাবনা চিন্তা অনেক বেশি দলিত, আদিবাসী এবং নিম্নবর্গের মানুষের, প্রান্তিক মানুষের মুক্তির ক্ষেত্রে আমরা মনে করি যে আম্বেদকরের ভাবনা অনেক বেশি কার্যকরী হতে পারে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনাটা এখানেই শেষ করছি।
প্রকাশ, হ্যালো, হ্যালো, প্রকাশ, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আম্বেদকর কতখানি প্রাসঙ্গিক? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, 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 হ্যাঁ। একটি জয়িতা দাস প্রশ্ন করেছেন, যে হুম, খুব রিলেভেন্ট একটি আলোচনা। দলিত ওমেনদের ওপর যে সেক্সুয়াল অ্যাসাল্ট বা রেপ হচ্ছে সেইগুলোর ফর্মাল রিপোর্ট গ্রহণ করা হচ্ছে না। স্যার সেইগুলো কি গ্রহণ করা হচ্ছে না, নাকি রিপোর্টেড হচ্ছে না ডিউ টু হিউজ সোসাইটিক্যাল প্রেসার অন দলিত ওমেন? থ্যাংক ইউ জয়িতা। যে আমরা যদি দেখি আর কি, যে আমি বলার সময় উল্লেখ করলাম যে রেপের মতো হিনাস ক্রাইম সেটাও রেকর্ডেড হচ্ছে না, পুলিশ নথিভুক্ত করছে না। এর দুটো দিক আছে। যে একটা হচ্ছে যে যেহেতু এই রেপের মতো বিষয়ে
একটা সোশ্যাল স্টিগমা বা সামাজিক কলঙ্কের একটা ব্যাপার আছে। সেখানে পরিবারের একটা চাপ থাকে যে এই ধরনের কেসগুলো নথিভুক্ত না করা। অর্থাৎ দলিত মেয়েরা, বিশেষ করে যদি ইয়াং মেয়ে হয়, তাহলে সামাজিক চাপ, পরিবারের চাপ থাকে যে সেগুলোকে নথিভুক্ত না করা, জানাজানি না করা। এবং দেখবে যে সব সময় একটা চাপ থাকে যে লোকালি মিটিয়ে নেওয়ার একটা প্রেশার থাকে। এই সব প্রেশারকে অতিক্রম করেও যে সমস্ত কেসগুলো পুলিশের কাছে যায়, সেগুলো পুলিশ নথিভুক্ত করতে চায় না। বিশেষ করে যদি আবার রেপিস্ট, তিনি যদি আবার একটু প্রভাবশালী হন, তাহলে পুলিশ সাধারণত নথিভুক্ত করে না, করতে চায় না। আবার যদি নথিভুক্ত করেও, তাহলে সেই রেকর্ডে এমন কিছু ত্রুটি, এফআইআরে এমন কিছু ত্রুটি বিচ্যুতি রেখে দেওয়া হয় যাতে শেষ পর্যন্ত মানে যিনি অপরাধী, অ্যাকিউজ যিনি, তার শাস্তি না হয়। আবার সংশ্লিষ্ট পুলিশ অফিসার অনেক সময় এমনভাবে তদন্ত করে, তদন্তে এমন কিছু ফাঁক রেখে দেয় যার ফলে যে কাউকে শাস্তি দেওয়া যায় না। আপনারা যদি একটু ছোট্ট, বেশি দূর যেতে হবে না, আমাদের সাম্প্রতিক ঘটনা দিকে যদি লক্ষ্য রাখেন, যে অভয়াকাণ্ডকে কেন্দ্র করে একটু ভাবনা চিন্তা যদি মাথায় রাখেন, তাহলে বুঝবেন যে প্রশাসন কিভাবে সেগুলোকে সাপ্রেস করার চেষ্টা করে। এবং এটা দেখবেন যে অভয়াকাণ্ডে কিন্তু কারোর শাস্তি হবে এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যাবে না। কারণ ওই যে তদন্তের ক্ষেত্রে যে ফাঁক ফোকর যেগুলো রয়ে গেছে, যেভাবে তথ্য যেভাবে সাপ্রেস করা হয়েছে, লোপাট করা হয়েছে, এই বিষয়গুলো অত্যন্ত প্রকটভাবে আমরা সারা দেশের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে যেগুলো চাপ তৈরি করা, চাপের ব্যাপারটা, যে বিষয়টা আসছে আর কি, সেটাকে মাথায় রাখতে হবে যে শুধু সমাজের চাপ, সোসাইটাল প্রেশার তো আছেই, সেই চাপের কারণেই নথিভুক্ত হয় না, সেটা তো একটা আছে। এমনকি দলিত আদিবাসীদের থানায় যাওয়ারই সুযোগ থাকে। আপনারা নিশ্চয়ই জানেন, অ্যাকশন এইড বলে একটা আন্তর্জাতিক সংস্থা, যার ইন্ডিয়ান চ্যাপ্টার, তারা একটা সমীক্ষা চালিয়েছে ভারতবর্ষের 565টা ভিলেজ, এবং সেখানে যে তথ্য বেরিয়ে এসছে, এবং সেই যে সমীক্ষাটা হয়েছিল, সেখানে হর্ষমান্দার থেকে শুরু করে অনেক বড় বড় সোশ্যাল সায়েন্টিস্ট তারা যুক্ত ছিলেন। সেই তথ্য থেকে আমরা যা দেখতে পাচ্ছি যে সেখানে শুধুমাত্র যে সামাজিক চাপ আছে তাই নয়, এমনকি এই যে ডাক্তার যারা বিষয়টি হচ্ছে যে মেডিকেল টেস্টটা করে, তাদের ভূমিকা, পুলিশের ভূমিকা, এমনকি বিচারকের ভূমিকাও সবসময় কিন্তু ইতিবাচক থাকে না। যে উকিল যিনি, তিনি অনেক সময় দেখা যায় যে ওই অপরাধীর সঙ্গে হাত মিলিয়ে কেসটাকে উইথড্র করে নেওয়ার কথা বলে। আবার বিচারপতি অনেক সময় জেন্ডার বায়াসনেস, কাস্ট বায়াসনেস সেখানেও কাজ করে, এবং সেই কাজ আমরা বানরী দেবীর কেসে আমরা দেখেছি, যে কিভাবে যে রেপ হয়েছে, গ্যাং রেপ হয়েছে, তারপরেও যে কোর্টের যা বক্তব্য ছিল যে উচ্চ বর্ণের মানুষ তারা কখনোই, যে বিশেষ করে যারা মধ্যবয়সী, তারা কখনোই রেপ করতে পারে না। রেপ করে হচ্ছে যে কম বয়সী ছেলেরা। সুতরাং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো, যে তারা হচ্ছে যে প্রথমত তারা ইয়াং নয়, তারা একটু মধ্যবয়স,
আর দুই হচ্ছে যে কখনোই তার কোর্টের বক্তব্য ছিল উচ্চবর্ণের মানুষ একজন দলিতকে রেপ করে নিজেকে কলুষিত করতে পারে না। এটি হচ্ছে হাইলাইট করা জায়গা, যে সেই কারণে তাদের রেপ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে এই হিউজ সোসাইটাল চাপ তো আছেই, তার সঙ্গে এই সমস্ত ফ্যাক্টরগুলো ইনভলভ, যার ফলে যে দলিতদের কিন্তু এই দলিত মহিলাদের রেপ বা গ্যাং রেপের ক্ষেত্রে বেশিরভাগ রেপিস্টদের শাস্তি হচ্ছে। পরবর্তী প্রশ্ন করেছেন অধ্যাপিকা দেবী চ্যাটার্জি, আগামী দিনে দলিত আন্দোলনের অভিমুখ কি হওয়া উচিত? দিদি এই আলোচনায় ছিলেন, আমি তো ভাবতেই পারিনি। যাকে দিদিকে অভিনন্দন, যে দলিত আন্দোলনকে যদি সুসংহত রাজনীতির মধ্যে আনতে হয় আর কি, তাহলে আপনারা নিশ্চয়ই এটা দেখবেন যে পিপলস এজেন্ডা যেগুলো, যে মানুষের যে মৌলিক, যে দলিতদের যে মৌলিক যে সমস্যাগুলো, আম্বেদকরের যে আন্দোলনের অভিমুখটা ছিল যে পিপলস এজেন্ডাকে সামনে রেখে আন্দোলনে যাওয়া। আজকের আমরা যদি দেখি দলিত পার্টিগুলোর ক্ষেত্রে, দলিত রাজনৈতিক নেতা তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিন্তু তারা কিন্তু পিপলস এজেন্ডা থেকে তারা সরে এসেছে। অর্থাৎ আমরা যদি দেখি ভারতবর্ষের দলিতদের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে যে কৃষিজীবী মানুষ, তাদের আবার বেশিরভাগটা হচ্ছে যে এগ্রিকালচার লেবার, কৃষি শ্রমিক হিসেবে কাজ করে, এবং সেই সংখ্যাটা মোর দ্যান 60% যারা হচ্ছে এগ্রিকালচার লেবারের সঙ্গে যুক্ত, কৃষি শ্রমিকের সঙ্গে যুক্ত। সুতরাং আজকের যে এজেন্ডা, এই যে এজেন্ডালেস পলিটিক্স থেকে এজেন্ডা ভিত্তিক পলিটিক্সে যদি না যাওয়া যায়, তাহলে কিন্তু দলিত মুক্তির আন্দোলন সফল হবে না। অর্থাৎ আমি বলবো যে এই যে জমি বন্টনের যে ইস্যু, ওয়েজ বৃদ্ধির যে ইস্যু, শিক্ষার ইস্যু, তাদের যে সামাজিক নিপীড়ন নির্যাতনের যে ইস্যু, এইগুলোকে যদি কর্মসূচির মধ্যে না আনা যায়, আন্দোলনে যদি বিষয় হিসেবে যুক্ত করা না যায়, তাহলে দলিত আন্দোলন কিন্তু কখনোই সুসংহত রূপ পাবে না। সুতরাং দলিত আন্দোলনের অভিমুখটা হওয়া উচিত একেবারে এজেন্ডা ভিত্তিক, এজেন্ডা মানে পিপলস এজেন্ডা ভিত্তিক। তাদের যে বেসিক যে চাহিদা, বেসিক যে নিডস, তার যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা, মৌলিক নিডসগুলোকে সামনে রেখে যদি আন্দোলনে যাওয়া যায়, তাহলে কিন্তু আন্দোলন অনেকটা শক্তিশালী হতে পারে। আর হচ্ছে আরেকটা বিষয়, যে আজকের যে আমরা যে বিষয়টাকে দেখছি, যে যেভাবে আইডেন্টিটি পলিটিক্স, দলিত আন্দোলন, সুসংহত দলিত আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আইডেন্টিটি পলিটিক্স এর একটা বড় প্রভাব, নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং এই যে ফ্র্যাগমেন্টেশন দলিতদের মধ্যে, আদিবাসীদের মধ্যে, এই যে ফ্র্যাগমেন্টেশন এর যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই, আমাদের রাজ্যেও দেখবেন যে সমস্ত দলিত কমিউনিটিগুলোকে ভাগ ভাগ করে আলাদা আলাদা বোর্ড তৈরি করে দেওয়া হয়েছে, প্ল্যান করেই, পরিকল্পনা মাফিক করা হচ্ছে। আজকের আদিবাসী দার্জিলিং এ যতগুলো কমিউনিটি আছে, প্রায় তাদের আলাদা আলাদা বোর্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এই বোর্ডগুলো সত্যি কতটা তাদের আর্থসামাজিক উন্নতির জন্য কাজ করছে জানি না, কিন্তু ফ্র্যাগমেন্টেশনটা তো হয়ে যাচ্ছে। ফলে আজকের দিনে দলিত অ্যাক্টিভিস্ট বলুন, দলিত রাজনৈতিক নেতা বলুন, দলিত ইন্টেলেকচুয়াল, তাদের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ যে এই দলিতদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, তাদের মধ্যেকার যে এই ডিসইউনিটি, সেই ডিসইউনিটিকে নস্যাৎ করে দিয়ে কিভাবে একটা ইউনিটি গড়ে তোলা যায়, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং সেইটা যদি করা যায়, আর যদি পিপলস কেন্দ্রিক যদি এজেন্ডা যদি সামনে রাখা যায়, তাহলে কিন্তু আবারও এই পরিস্থিতির মধ্যেও কিন্তু দলিত আন্দোলন একটা সুসংহত রূপ পেতে পারে। আর তা যদি করা না যায়, তাহলে আজকের দিনে আমরা যেভাবে দেখতে পাচ্ছি দলিত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মায়াবতীর মতো একটা দল যে 4-4বার ইউপিতে ক্ষমতায় এসছে, সেই দলটা আজকের কিন্তু এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছে। এটা কম কথা না।
এবং দলিত মধ্যবিত্ত মানসিকতা তারও একটা পরিবর্তন হয়েছে, দলিত লিডারশিপের মধ্যে পরিবর্তন হয়েছে, তাদের মধ্যে যে ইমিডিয়েটলি কিছু পেতে চাই এই মানসিকতা ডেভেলপ করেছে। স্যাক্রিফাইস করার যে মানসিকতা যেটা ছিল, আজকের তারা শুধু রাজনৈতিক ওই দলিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে থাকতে চাইছে না, তারা ইমিডিয়েট পাওয়ার চাইছে। তার ফলে দলিত মধ্যবিত্ত শ্রেণী, দলিত সাধারণ মানুষ তারাও মনে করছে না যে মায়াবতী তাদের যে আর্থসামাজিক, তাদের যে পরিবর্তনের যে ভাবনা চিন্তা, তাদের যে অ্যাসপিরেশনস, তাদের যে ড্রিম, সেটাকে তারা ফুলফিল করতে পারবে এটা ভাবছে না। যার কারণে মায়াবতীর দল থেকে, বহুজন সমাজ পার্টি থেকে প্রায় দলিতদের একটা বিচ্ছিন্নতা এসে গেছে। একমাত্র এই মুহূর্তে যদি আমরা দেখি, যাদবদের সমর্থন ছাড়া বাকি দলিতাংশের সমর্থন প্রায় নেই। তার প্রধান কারণ হচ্ছে যে এই যে মায়াবতী ঠিক একইভাবে এই এজেন্ডা ভিত্তিক রাজনীতির দিকে কিন্তু সেইভাবে হাঁটেননি, সেটাই একটা বড় কারণ তার এই বিচ্ছিন্নতা। ফলে আমি আবারও বলবো যে দিদির এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যি আমার পক্ষে খুব কঠিন। দিদি যেখানে নিজেই এই বিষয়টা অনেক বেশি ভালো জানেন, কিন্তু আমার যা মনে হয়েছে যে এই পিপলস এজেন্ডাকে বাদ দিয়ে কখনোই দলিত আন্দোলন সাকসেসফুল হতে পারে না। থ্যাংক ইউ স্যার। স্যার, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দীপক ওরাং করেছে যে দলিত আন্দোলনের জন্য আম্বেদকর ও গান্ধীজির মধ্যে কেন বিতর্ক তৈরি হয়েছিল? আসলে যে কথাটা আমি এক্ষেত্রে বলতে চাই, এই বিতর্কটা একটা বড় বিতর্ক যে কিভাবে অস্পৃশ্যতা থেকে মুক্ত হওয়া যাবে, জাতপাত থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে। মূল প্রশ্নটা হচ্ছে এটা। এই প্রশ্নে গান্ধীর তিনি একটা ভাবনা চিন্তা করেছিলেন, আর আম্বেদকরের ভাবনা চিন্তা তার থেকে আলাদা হয়ে যায়। গান্ধী যেটা ভেবেছিলেন, আমার যেটা যতটুকু আমার নলেজে আছে, যে গান্ধী বর্ণ ব্যবস্থাকে টিকিয়ে রেখে সমাজ থেকে অস্পৃশ্যতা এবং জাতপাতকে মুক্ত করতে চেয়েছিলেন। বর্ণ ব্যবস্থা থাকবে কিন্তু জাতপাত থাকবে না, বর্ণ ব্যবস্থা থাকবে কিন্তু অস্পৃশ্যতা থাকবে না, এইটা একটা গান্ধীর ভাবনা চিন্তা ছিল। গান্ধী যেটা ভেবেছিলেন যে অ্যাকচুয়ালি যে মানুষের হৃদয়ের পরিবর্তন ঘটবে আর কি। ওই যে হরিজন নাম টাম দিলেন আর কি, যে নামটা পরবর্তীকালে দলিতরাও গ্রহণ করতে রাজি হয়নি। তো সেটা মনে হয়েছিল যে এর সঙ্গে যদি ঈশ্বরের ধারণাটাকে যুক্ত করে দেওয়া যায়, তাহলে হয়তো উচ্চবর্ণের মানুষের হৃদয়ের একটা পরিবর্তন হবে এবং তা থেকে দলিতদের উপরে যে আক্রমণ, যে হিংসা, যে নিপীড়ন, সেটা হয়তো অনেকটা মিনিমাইজড হয়ে যাবে। এবং সেই কারণে যে বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা ভিত্তিক যে সমাজ, সেটাকে গান্ধী যেটা মনে হয় যে আদর্শ সমাজ হিসেবে ভেবেছিলেন। এবং এই বর্ণভিত্তিক যে কাজকর্ম, সেই কাজকর্মকে ধর্মীয় ডিউটি হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন। আম্বেদকর এই জায়গাটাই হচ্ছে যে বলেছিলেন গান্ধীর এই ভাবনা চিন্তা একেবারেই অ্যাবসার্ড, অবাস্তব। কারণ বর্ণ ব্যবস্থাকে টিকিয়ে রেখে অস্পৃশ্যতা বা জাতপাত মুক্ত সমাজ তৈরি করা সম্ভব না। এই বিরোধের জায়গাটা ছিল এইখানে, যে অ্যাকচুয়ালি আম্বেদকর আসলে হিন্দু সমাজে, হিন্দু মননে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চেয়েছিলেন, যে পরিবর্তনটা হয়তো গান্ধীও মেনে নিতে পারেননি, হিন্দু সমাজ মেনে নিতে পারেনি। গান্ধীও যেহেতু হিন্দু ধর্মের একজন তো অনুগামী ছিলেন গান্ধী, তিনি ধর্মের প্রতি তার একটা গভীর আস্থা বা বিশ্বাসের জায়গা ছিল। সেই জায়গা থেকে আম্বেদকরের সঙ্গেই গান্ধীর এই বিরোধটা তৈরি হয়েছিল, যে জাতপাত নির্মূল করার ক্ষেত্রে, অস্পৃশ্যতা নির্মূল করার ক্ষেত্রে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যায়। অ্যাকচুয়ালি অনেকে এটা মনে করেন যে গান্ধী জাতপাত ব্যবস্থা নির্মূল করার ক্ষেত্রে ততটা আন্তরিক ছিলেন না, কারণ তিনি এমন কোনো কর্মসূচি নিতে পারেননি
যা থেকে জাতপাত, সমাজ থেকে জাতপাত বা অস্পৃশ্যতাকে মুক্ত করা যায়। আসলে বিতর্কের জায়গা ছিল যে কিভাবে জাতপাত নির্মূল করা যাবে, সেটাকে, অস্পৃশ্যতাকে নির্মূল করা যাবে, সেটাকে কেন্দ্র করে গান্ধীর সঙ্গে আম্বেদকরের এই বিতর্ক। স্যার, পরবর্তী প্রশ্ন হচ্ছে, জগন্নাথ পাত্র বলেছে, দলিতকে পিছিয়ে পড়া জাতিতে রেখে দেওয়া কি রাজনৈতিক অভিসন্ধি? থ্যাংক ইউ। দলিতকে পিছিয়ে পড়া জাতিতে রেখে দেওয়া কি রাজনৈতিক অভিসন্ধি? অবশ্যই তো, রাজনৈতিক অভিসন্ধি তো আছে। আপনারা যদি ছোট্ট করে একটু বলুন, যেমন ধরো আজকের স্বাধীনতার ৭৮, সংবিধান কার্যকরী হওয়ার ৭৫ বছর পরেও আজও কিন্তু যে দলিতদের জন্য, আদিবাসীদের জন্য যে কোটা, চাকরির ক্ষেত্রে যে কোটা নির্দিষ্ট হয়েছিল, শিক্ষাক্ষেত্রে যে কোটা নির্দিষ্ট হয়েছিল, সেই কোটা কিন্তু পূরণ করা যায়নি। বিশেষ করে যে গ্রেড 1, গ্রেড 2 এই লেভেলে আজও কোটা পূরণ করা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, কেন কোটা পূরণ হলো না? এই ক্ষেত্রে দুটো প্রশ্ন রাখা যেতেই পারে। যে একটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব, ল্যাক অফ পলিটিক্যাল উইল, আর একটা হচ্ছে অ্যাপাথেটিক অ্যাটিটিউডস অফ দ্য বিউরোক্র্যাটস, যারা এই রিজার্ভেশনকে কার্যকর করার সঙ্গে যুক্ত, তারা, তাদের মধ্যে একটা অনীহা, যার ফলে আজও কিন্তু কাজ করা এটা যায়নি একটা সময় পর্যন্ত। যদি আপনারা দেখেন যে 70-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, বেশিরভাগ সময় এটা আসতো যে এলিজিবল ক্যান্ডিডেটস আর নট ফাউন্ড, যে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। সত্যি তো তাই, যে সংবিধান কার্যকরী হওয়ার পরেই তো রিজার্ভেশনগুলো ব্রিটিশ আমলে ছিল ঠিকই, কিন্তু আলটিমেটলি তো সংবিধান কার্যকরী করার পরে যে এদের শিক্ষাক্ষেত্রে অনুপ্রবেশ হলো বা শিক্ষাক্ষেত্রে প্রবেশ ঘটলো। সুতরাং একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা না পেলে তো ভালো চাকরিতে যাওয়া যায় না। ফলে তখন এই প্রশ্নটা ছিল যে সুইটেবল ক্যান্ডিডেটস আর নট ফাউন্ড। তারপর সবাই বক্তব্য যে না, শিক্ষা দরকার, তাদের আগে শিক্ষায় এগিয়ে আসতে হবে। তারপর যখন তারা শিক্ষায় এগিয়ে আসলো, তখন কি যুক্তি? যে ক্যান্ডিডেটস আর ফাউন্ড বাট নান ফাউন্ড সুটেবল। এই যে বিষয়গুলো, বিশেষ করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে এটা ঠিক যে এই যে সিলেকশন কমিটি, তারা সবসময় যে ফেয়ার পলিসি নেয় সেটা নয়। আর তাছাড়া কাস্ট বায়াসনেস, ক্লাস বায়াসনেস, এটা তো সমাজে, আমাদের সমাজের মধ্যে রয়েছে। জেন্ডার বায়াসনেস, এই বিষয়গুলো তো সমাজে রয়েছে। ফলে যে আজ পর্যন্ত যদি আপনারা দেখেন যে রাজনৈতিক অভিসন্ধি, যদি একেবারে সেই অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে যদি ধরা যায়, যে মনু কি বলছে? মনু বলছেন যে প্রপার্টেড দলিত এটা ঠিক টলারেট করা যায় না। সম্পত্তিবান দলিত টলারেবল নয়। কেন? যদি সম্পত্তির অধিকারী হয়, তাহলে দলিতরা, এই নিম্নবর্গের মানুষ, তারা আর অন্য 3 বর্ণের সেবা করবে না। সেই কারণে খুব ডেলিবারেটলি সম্পত্তি থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা চেষ্টা হয়। শুধু তাই না, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিকাশের জন্য যে যে বিষয়গুলো দরকার, সেই সমস্ত বিষয় থেকে কিন্তু খানিকটা বিচ্ছিন্ন রাখার চেষ্টা হচ্ছে। ফলে সেই যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা আজও চলছে। যার আমরা উদাহরণ দিলাম, যদি আমরা মন্ত্রিসভার দিকে তাকাই, তাহলে সেখানে যেমন তাদের
যথাযথ প্রতিনিধিত্ব নেই। প্রতিনিধিত্ব থাকলেও যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই জায়গাতে তাদের প্রতিনিধিত্ব একেবারেই মাইনাস, একেবারেই মিনিমাম, নেগলিজেবল। ফলে এটা পরিষ্কার যে রাজনৈতিক অভিসন্ধি সর্বত্রই আছে, এবং সেই অভিসন্ধিটা শুধু দলিতদের ক্ষেত্রে না, মহিলাদের ক্ষেত্রেও রয়েছে। কারণ না হলে ভাবুন যে 80-র দশক থেকে মহিলাদের রিজার্ভেশন বিল পার্লামেন্টে বারবার উঠেছে। আজও মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ কতটা অ্যাপাথেটিক সেটা বোঝা যায় যে আজও কিন্তু মহিলা রিজার্ভেশন বিলটা পাশ করানো গেল না। ফলে অবশ্যই আমি বলবো যে এই নিম্নবর্গের মানুষ, মহিলা, এদেরকে পেছিয়ে রাখার জন্য কিন্তু একটা রাজনৈতিক অভিসন্ধি বা বলবো যে প্রচেষ্টা কিন্তু আছে। থ্যাংক ইউ স্যার। আজকের আলোচনাটি খুব সুন্দরভাবে হয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। এবং আজকে যারা এই আলোচনাতে উপস্থিত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে অধ্যাপিকা দেবী চ্যাটার্জি মহাশয়াকে, কারণ উনি পুরো আলোচনাটাই শুনেছেন। তো আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমিও আজকের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং দেবীদি সহ, আমি তো ভাবিনি দেবীদি এই আলোচনায় অংশ নিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত যারা এই আলোচনায় যারা অংশ নিয়েছেন বা শুনেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে শুভরাত্রি। সকলকে শুভরাত্রি।